কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাকাটায় ব্যাপক অনিয়ম, পরিচালক ও ড্যাব নেতাদের বিরুদ্ধে অভিযোগ, দুটি তদন্ত কমিটি গঠন। অতিরিক্ত অর্থটা বের হলো, তার জন্য দায়ী কে, তার জন্য জবাবদিহি করবে কে, সেটি চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু, কেন্দ্রীয় সংসদে 415 জনের চূড়ান্ত তালিকা প্রকাশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় পঞ্চম দিনের মতো শাটডাউনে শিক্ষকদের একাংশ। খাগড়াছড়িতে মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় কয়েকটি সংগঠনের আধা বেলা সড়ক অবরোধ, বিভিন্ন এলাকায় পিকেটিং। চলছে দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি, তুলির আঁচড়ের সাথে এগিয়ে চলেছে মঞ্চসজ্জার কাজ, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন আপনারা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে, আর এসব অনিয়মে অভিযোগের তীর খোদ হাসপাতাল পরিচালক ও ড্যাব নেতাদের বিরুদ্ধে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে দুটি আলাদা কমিটি। কুমিল্লা মেডিকেলের অনিয়ম দুর্নীতি নিয়ে সহকর্মী খোকন চৌধুরীর 2 পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথমটি। ইনডোর আউটডোর মিলিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় 1200 রোগী চিকিৎসা নেন। সরকারি সেবা ক্ষেত্রে এটি জেলার প্রধান ভরসাস্থল। হাসপাতালের একটি অ্যানেস্থেসিয়া বিভাগ 1992 সালে প্রতিষ্ঠার পর থেকেই এখানে অনিয়মের অভিযোগ। এই বিভাগে জি পেন্টোথাল সোডিয়াম ইনজেকশনের প্রতি ভায়ালের খুচরা মূল্য বাজারে 101 টাকা, অথচ কর্তৃপক্ষ কিনেছে 1299 টাকা করে। অর্থাৎ এই একটি পণ্যেই ধরা পড়েছে প্রায় অর্ধ কোটি টাকার হেরফের। শুধু তাই নয়, 6 টাকার অ্যাট্রোভাস্টাটিন 20 mg ট্যাবলেট কেনা হয়েছে 3 গুণ বেশি দামে। সম্প্রতি কুমিল্লা মেডিকেলে 5 কোটি টাকায় 84 রকমের জীবন রক্ষাকারী ওষুধ কেনার কথা ছিল, অথচ এই বাজেটে কেনা হয়েছে 24 রকমের ওষুধ। এসব অনিয়মের কোনো সদুত্তরও নেই টেন্ডার ওপেনিং কমিটির কাছে। না, এটা আসলে হওয়াটা উচিত হয় নাই, কিন্তু যাই হোক, যেভাবেই হোক এটা প্রিন্টিং মিস্টেকই। অনুসন্ধানে উঠে আসে এসব পণ্য কেনা হয়েছে স্বাস্থ্য খাতের অনিয়মের দায়ে জেলে থাকা সাজ্জাদ মুন্সির 2 ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আইয়ান ট্রেড ইন্টারন্যাশনাল ও শাহিদা ট্রেডার্স থেকে। প্রথমে মানতে না চাইলেও পরে বিষয়টি স্বীকার করেন হাসপাতাল পরিচালক। অতীতেও তাকে চিনতাম না, এখনো আমি কাজের সূত্রে হতে তার পরিচয় হয়েছে, ভবিষ্যতে কখনো তার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। আমার সরকার তো সে আসবে, তো অফিসিয়াল কাজে সে তার মাল সাপ্লাই দিতে আসবে, সে তার বিল নিতে আসবে, স্বাভাবিকভাবেই। ক্রয় কমিটির একজন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহানগর সভাপতি MM হাসান, তার বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য ও নির্দিষ্ট ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ তারই সংগঠনের নেতাদের। এই দুর্নীতির দায় কুমিল্লা মেডিকেল কলেজ ড্যাব ইউনিটের সবার উপরে পড়ে এবং জাতীয়তাবাদের আদর্শের সমস্ত ডাক্তার কর্মচারী সবার উপরে পড়ে। এই হচ্ছে ডিরেক্টর, সে হচ্ছে মেইন কারিগর, সে টাকা ছাড়া কিছুই বোঝে না এবং টাকা যেখানে পাবে তার সাথে থাকে। এই ধরনের কোনো কিছুর সাথে আমি কখনোই জড়িত না 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 না, আমি আবারও বলছি। অনিয়ম আর দুর্নীতির অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে বিভাগীয় কমিটি। তদন্ত চলাকালীন অভিযুক্তের স্বপদে বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। কেনাকাটার অর্থটাও খরচ হয়ে যায়, তাহলে সেই জায়গাটা যে অতিরিক্ত অর্থটা বের হলো, তার জন্য দায়ী কে, তার জন্য জবাবদিহি করবে কে, সেটি চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যেই পরিচালক এখানে দুর্নীতি করে এখনো চেয়ারে বসে আছেন এবং সঠিক দুর্নীতিবাজদেরকে, যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
এই একই চক্রের বিরুদ্ধে হাসপাতালের সরঞ্জাম মেরামত ও কেনাকাটায় ব্যাপক অভিযোগ আছে। দ্বিতীয় পর্বে তুলে ধরা হবে অনিয়মের সেই চিত্র। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসুর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো আজ। সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গণসংযোগ শুরু করেন প্রার্থীরা, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। বেলা 11টায় বুদ্ধিজীবী চত্বর থেকে প্রচারণা শুরু করে ছাত্র দলের প্যানেল। একই সময়ে ব্যবসায় অনুষদে গণসংযোগ করে শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল। এর আগে চাকসু কেন্দ্রীয় সংসদে 415 জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, তবে এখনও হল সংসদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। এর আগে কেন্দ্র হল সংসদ নির্বাচনের জন্য 931 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এই মুহূর্তে আমরা যাচ্ছি চট্টগ্রামে, আমাদের সহকর্মী শহীদুল সুমন অপেক্ষা করছেন। সুমন, যেহেতু একেবারেই প্রথম দিনের প্রচারণা, কেমন দেখছেন আপনি জানাবেন। প্রথম দিন বলতে আজকে কিন্তু শেষ কর্মদিবস বিশ্ববিদ্যালয়, এবং এরপরেই কিন্তু দুর্গাপূজার বন্ধ হবে। ফলে যারা প্যানেলগুলো রয়েছেন, স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু সকাল থেকে চষে বেড়াচ্ছেন পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুড়ে। আমরা এই মুহূর্তে এখনো পর্যন্ত রয়েছি ব্যবসা অনুষদ ভবনের সামনে। এখানে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা আসলে তাদের যে সমর্থিত প্যানেলটি রয়েছে তারা এখানে এসেছেন এবং তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং তাদের মতামত জানার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলতে চাই ভিপি প্রার্থীর সাথে। কেমন সাড়া পাচ্ছেন এবং প্রতিশ্রুতি কি আপনার? আলহামদুলিল্লাহ, ক্যাম্পাসে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাচ্ছি। তো শিক্ষার্থীরা সবাই ভোট দিতে উৎসুক, এবং আমরা বলতে চাই, আমরা যদি শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আসতে পারি, সেক্ষেত্রে আমরা ক্যাম্পাসের বিদ্যমান সমস্যা অর্থাৎ আবাসন, যোগাযোগ এবং সেশন জট, এটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। এবং আমরা আসলে যেহেতু আমাদের সময় মাত্র 1 বছর থাকবে, সেজন্য আমরা আকাশ কুসুম কোনো পরিকল্পনা বা কিছু বলবো না। আমরা 1 বছরের জন্য একটা প্ল্যান দিব এবং 15 বছরের জন্য একটা মাস্টার প্ল্যান ইনশাল্লাহ আমরা দিয়ে যাব। তো আমরা আশা করছি যে শেষ পর্যন্ত এরকম একটা উৎসবমুখর পরিবেশ এখানে বিরাজ করবে। ধন্যবাদ। আসলে শুনছিলেন যে যারা প্রার্থীরা রয়েছেন তারা আসলে মূলত আবাসন সমস্যাটাকে গুরুত্ব দিচ্ছেন। আমরা প্রত্যেকটি দলের, প্রত্যেকটি প্যানেলের যারা প্যানেলগুলোতে রয়েছেন, ভিপি, জিএস, এজিএস, তাদের সাথে কথা বলেছেন। তারা মূলত আবাসন সমস্যা, যাতায়াত সমস্যা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের যে ইশতেহারগুলো, সেগুলো আসলে সামনের সারিতে রাখছেন। এবং দেখছেন সকাল থেকেই কিন্তু আমরা দেখছি বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, বিশেষ করে ছাত্রদল শিবির সমর্থিত যে প্যানেলগুলো, তারা বিভিন্ন ফ্যাকাল্টি এবং সেসব বিভাগে গিয়ে কিন্তু তারা তাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং তারা ভোট চাচ্ছেন, দোয়া চাচ্ছেন এবং সেই সাথে শিক্ষার্থীদের যে মতামত, সেই মতামতগুলো তারা গ্রহণ করছেন। আমরা শুনছিলাম। ধন্যবাদ সুমন। সিলেটের 6টি পর্যটন স্পটকে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম জোন হিসেবে গড়ে তুলতে পরিবেশবিদ এবং বিশেষজ্ঞদের নিয়ে জায়গাগুলো পরিদর্শন করছে জেলা প্রশাসন। আর এ বিষয়ে আমাদের সহকর্মী নাবিল হোসেন খোঁজ খবর রাখছেন। দেখি কি আপডেট আছে নাবিলের কাছে। নাবিল, জেলা প্রশাসক সরওয়ার আলম যেহেতু বেশ কিছু জায়গায় পরিদর্শন করলেন, তিনি কোনো মতামত দিলেন কিনা কিংবা কোনো দিক নির্দেশনা দিলেন কিনা জানাবেন। দেখুন ছোয়া, সাদাপাথর থেকেই মূলত তাদের যে পরিদর্শন, সেই পরিদর্শনটি শুরু হয়েছে এবং এই যে কমিটি, সেটি যারা এখানে আছেন কমিটিতে, তারা বলছেন যে এর আগে আসলে এইরকম পরিবেশকে সংরক্ষণ করে, পরিবেশকে বাঁচিয়ে কোনো পরিকল্পনা আগে বাংলাদেশ কখনো হয়নি। ফলে তারা বলছেন যে এই যে কমিটি হয়েছে, সেই কমিটিতে যেমন সরকারি দপ্তরগুলোর আসলে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, পাশাপাশি আসলে এখানে পরিবেশবিদরা আছেন, পরিবেশ বিশেষজ্ঞরা আছেন। ফলে এখানে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন বা পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি মাথায় থাকবে, অন্যদিকে স্থানীয় যারা লোকবল আছেন, জনসাধারণ আছেন, তাদের কর্মসংস্থান, পাশাপাশি পর্যটক যারা আসবেন তারা যাতে কত দ্রুত, কত সহজে আসলে এখানে এসে তারা তাদের মতো করে এখানে পরিদর্শন করতে পারেন। অর্থাৎ শুধুমাত্র সাদাপাথরে আসবেন এমনটি নয়, সিলেট শহর থেকে সাদাপাথর হয়ে একই দিনে জাফলং, উৎমাছড়া, বিছানাকান্দি, অর্থাৎ সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো আছে, সেই পর্যটন কেন্দ্র যাতে একটি রাস্তার মধ্যেই হয়, সেই সংযোগস্থল কিভাবে তৈরি করা হয়, সেই কথাগুলোই আসলে তারা এখানে বলছেন, সেই পরিকল্পনার কথাগুলোই তারা বলছেন। এবং তারা বলছেন যে আসলে তারা এই যে শুরু আজকে, সেটি আসলে তারা প্রথম ধাপ বলছেন এবং বলছেন যে এই যে শুরু হয়েছে, সেই শুরুকে তারা আসলে মনে করছেন যে আগামীর বাংলাদেশের জন্য শুধুমাত্র যে এখানে আসলে ট্যুরিজমের যে পরিকল্পনা, তার পাশাপাশি সরকার যাতে একটি বড় রাজস্ব আসলে এখান থেকে আহরণ করতে পারে, সেই বিষয়গুলোই
সেই বিষয়গুলো আসলে তারা এখানে বলছেন। অর্থাৎ একদিকে যেমন আসলে পর্যটনকে আসলে বিকশিত করার পরিকল্পনা তাদের মাথায় রয়েছে, অন্যদিকে এই পর্যটনকে কেন্দ্র করে যে প্রাকৃতিক যে ভারসাম্য সেটি যাতে রক্ষা হয়, স্থানীয় যারা জনসাধারণ নাগরিক তাদের যাতে আয়ের উৎস তৈরি হয়, যাতে তারা আসলে পরিবেশ বিধ্বংসী কোনো কাজে লিপ্ত না হন, পাশাপাশি যারা পর্যটকরা ঘুরতে আসবেন তারা যাতে স্বাচ্ছন্দ্যে সুবিধা মতো স্থানে সুবিধাজনকভাবে তারা তাদের মতো করে এই সিলেটকে যে অপার সৌন্দর্য সেই অপার সৌন্দর্যগুলো তারা যাতে উপভোগ করতে পারেন সেই পরিকল্পনাগুলি তারা গৃহীত করছেন, এমন কথাগুলোই আসলে তাদের মুখ থেকে শুনেছি। আমরা এই মুহূর্তে দেখেছি যে তারা যে কমিটি, সেই কমিটির সদস্যরা আসলে সকাল থেকেই আসলে এই যে সিলেটের যে পর্যটন স্পটগুলো সেই পর্যটন স্পটগুলো আসলে তারা ঘুরে দেখছেন। সাদাপাথরে ছিলেন, এখন হয়তো অন্য কোথাও তারা পরিদর্শনে যাবেন এবং তারা যেটি বলছেন যে তাদের এই যে প্রাথমিক ধাপ যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানে আজকে প্রাথমিক ধাপ, পরবর্তীতে আসলে তারা অন্যান্য পর্যটন কেন্দ্র ঘুরে ঢাকায় গিয়ে তাদের মতো করে আসলে প্রতিবেদন জমা দিবেন এবং সেই কাজটি দ্রুত শুরু হবে সেই প্রত্যাশাও তারা রাখছেন। বৃষ্টি, ধন্যবাদ নাবিল। শুনছিলাম আমরা খাগড়াছড়িতে মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে কয়েকটি সংগঠন। যুব ছাত্র জনতার ব্যানারে ডাকা কর্মসূচির সমর্থনে ভোর থেকে সদরের চেঙ্গি ব্রিজ, মাটিরাঙ্গার বাইলাছড়ি সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয় পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন এবং গণতান্ত্রিক যুব ফোরামের সদস্যরা। টায়ার জ্বালিয়ে গাছ ফেলে সড়কে ব্যারিকেড দেয় অবরোধকারীরা। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেয় তারা। ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি জানান তারা। এই অবরোধের কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল, অভ্যন্তরীণ পরিবহনও চলেনি। তবে শহর কেন্দ্রিক ছোট কিছু যানবাহন চলাচল করে, যাতে করে যাত্রীরা পড়েন ভোগান্তিতে। ঢাকা থেকে ছেড়ে যাওয়া খাগড়াছড়িগামী নৈশ কোচগুলোকে নিরাপত্তার স্বার্থে বাইলাছড়িতে আটকে দেয় পুলিশ। মঙ্গলবার রাতে সিঙ্গেনালায় কোচিং থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হয় এক স্কুল ছাত্রী। 12টা পর্যন্ত চলবে আমাদের এই সড়ক অবরোধ। তাই সকল জনতাকে আমি অনুরোধ করব এই সড়ক অবরোধকে সফল করার জন্য। আমরা মাঠে আছি, পুলিশ তৎপর রয়েছে এবং আমরা চেষ্টা করতেছি জনজীবন যাতে স্বাভাবিক থাকে। নাসা গ্রুপের 16 কারখানা বন্ধ ঘোষণার দ্বিতীয় দিনে আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিচ্ছে সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর সদস্যরা। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান। সকাল থেকে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান এবং নাসা গ্রুপের কারখানার সামনে চলাচলকারী শ্রমিকদের আইডি কার্ড যাচাই বাছাই করা হচ্ছে। নরসিংহপুর, নিশ্চিন্তপুরের 1.5 কিলোমিটার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জলকামান সহ মহড়া দিচ্ছে। পুলিশের যৌথ বাহিনী জানায়, সকালের দিকে নাসা গ্রুপের কিছু কর্মী সাধারণ শ্রমিকদের অন্য কারখানায় কাজে যোগ দিতে বাধা দিচ্ছিল। পরে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ থেকে কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। তবে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। রাবি অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন জানিয়েছেন, গতকাল প্রশাসনের আশ্বাসে 7 কার্যদিবস সময় দিয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। আর এই সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। এদিকে শিক্ষকদের একাংশের শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকায় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। বেশিরভাগ শিক্ষার্থী হল ছেড়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে ক্যাম্পাস। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের ছাত্রত্ব বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। গাজীপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার নুরুল হুদাকে ময়মনসিংহের গফরগাঁয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সকাল নিজ গ্রাম ধামাইলে তার জানাজা হয়। এতে অংশ নেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। এর আগে তার সম্মানে গার্ড অফ অনার প্রদান করা হয়। সকাল থেকে আত্মীয় স্বজন, প্রতিবেশী, আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ জানাজায় অংশ নিতে আসেন। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শোকে বিমূঢ় নুরুল হুদার অন্তঃসত্ত্বা স্ত্রী। বুধবার রাত 12টায় নুরুল হুদার মরদেহবাহী গাড়িটি গ্রামের বাড়িতে পৌঁছায়। গত সোমবার গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন ফায়ার ফাইটার নুরুল হুদা। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় তার। বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে পরিদর্শনের সময় ইউএনডিপির 7 সদস্যের প্রতিনিধি দল তার সাথে অংশ নেয়।
ঘণ্টাব্যাপী পরিদর্শনকালে তিনি আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইড সহ অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন। আদালতের সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। দেশের বিভাগীয় শহরগুলোতে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সি অ্যান্ড এফিসিয়েন্সি শীর্ষক সেমিনার আয়োজন করেছে ইউএনডিপি। এরই ধারাবাহিকতায় নগরীর একটি হোটেলের হলরুমে সেমিনারেও অংশ নেন প্রধান বিচারপতি। এতে বরিশাল বিভাগের জেলা ও দায়রা জজ সহ অন্যান্য বিচারক, আইনজীবীরা উপস্থিত ছিলেন। আর কয়েকদিন পরেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সারা দেশে ব্যাপক প্রস্তুতি চলছে, প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। মণ্ডপ সাজসজ্জার কাজও চলছে দ্রুতগতিতে। পূজায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি চলছে জোর কদমে। ঠাকুরগাঁওয়ে এবার 475টি মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। ব্যস্ততার শেষ নেই কারিগরদের। প্রতিদিন গভীর রাত পর্যন্ত কাজ করছেন তারা। জানান, গেলবারের চেয়ে এবার প্রতিমার সংখ্যা বেশি। ভক্তি ভরে তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দশভুজা দেবীর মনোমুগ্ধকর রূপ। গত 3 বছর থেকে আমরা প্রাইমারিতে কাজ করতেছি। কাজগুলো আমরা খুব ভালো করবো, খুব চেষ্টা করতেছি। গতবারও আসছিলাম, দেখছি অনেক ভালো লাগছে, তাই এবারও আসলাম, দেখি এখন যে যাচ্ছিলাম তো দেখে যাই কেমন হচ্ছে। শারদীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে কয়েক স্তরের নিরাপত্তার ছক সাজিয়েছে প্রশাসন। সব দিক মাথায় রেখেই কাজ করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। প্রত্যেকটি পূজা মণ্ডপে আনসার সদস্য মোতায়েন থাকবে। ইম্পর্টেন্ট কিছু পূজা মণ্ডপে আমরা পুলিশ সদস্য মোতায়েন করব। টহল কার্যক্রম থাকবে, যেটাকে বলে মোবাইল পার্টি। বাংলাদেশ সেনাবাহিনী ঠাকুরগাঁয়ে যারা নিয়োজিত আছে তাদের মোবাইল পার্টি থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার 9 উপজেলায় এবছর 577টি মণ্ডপে দুর্গাপূজা পালিত হবে। এরই মধ্যে 90 ভাগের বেশি কাজ শেষ হয়েছে। শেষ ধাপে রঙের পর প্রতিমা পৌঁছে দেওয়া হবে মণ্ডপগুলোতে। সাজগুজের কাজ চলছে, রঙের কাজ প্রায় আমার শেষ। এখন সাজ দিয়ে দিয়ে আমরা পার্টির কাছে আমরা বুঝে দিতেছি। আইন শৃঙ্খলা বাহিনীও তারাও আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে। মায়ের পূজাটা আসলে সবার মনে আলাদা একটা খুশি আসে। অশুভ শক্তি বিনাশ করে মর্তে শান্তি আনবেন দুর্গতি নাশিনী, এই আশা ভক্ত অনুসারীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।